এখন পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ছোট বড় সব মিলিয়ে যতগুলো যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতেই বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত। ফেসবুক, টক শো কিংবা টেলিভিশন পর্দায় ভারতীয়রা নিজেদেরকে যতই শক্তিশালী বলে দাবি করুক না কেন, ইতিহাস বলে সম্মুখ সমরে যতবারই বাংলাদেশের বিডিআরের সামনে পড়েছে ভারতীয় সোলজার্স, ঠিক ততবারই লেজ গুটিয়ে পালিয়েছে। এখন যেমন শুরু হয়েছে ঠিক তেমনি 90-র দশকেও সীমান্তে অস্থিরতা সৃষ্টি করেছিল ভারতীয় বিএসএফ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নোম্যান্স ল্যান্ড দখল করা কিংবা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা ছিল বিএসএফের নিত্যদিনের রুটিন। 1999 সালে বিডিআর মহাপরিচালক হন মেজর ফজলুর রহমান। দায়িত্ব হাতে নিয়ে তিনি ঘোষণা দেন, সীমান্তে যদি একজন বাংলাদেশীয় নিহত হয় তবে লাশ পড়বে 3 জন ভারতীয় বিএসএফের, এবং সেটি কাজেও প্রমাণ করে দেন তার বিডিআর সৈনিকরা। বিডিআর প্রধানের এমন পদক্ষেপের পর সীমান্তে একের পর এক পরাজিত হতে থাকে ভারতীয় সৈনিকরা। এরই ধারাবাহিকতায় 2001 সালে কুড়িগ্রাম সিলেট সীমান্তে যুদ্ধ বেঁধে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, নিজেদেরকে এত শক্তিশালী দাবি করার পরেও যুদ্ধে বাংলাদেশি সাহসী বিডিআর সৈনিকদের সামনে একবারের জন্য টিকতে পারেনি ভারতীয় বিএসএফ। আজ আমরা সেই ইতিহাসই জানব। বাংলাদেশের সীমান্তে নিয়ম ভেঙে অস্থিরতা সৃষ্টি করছে ভারত। ভারতীয় বিএসএফের উস্কানি দেখে মনে হচ্ছে তারা যেন চাচ্ছে যে কোনো উপায়ে একটি যুদ্ধ লেগে যাক। আর বর্তমান প্রজন্মের বেসামরিক ভারতীয় মানুষের কথা শুনলে মনে হয় এই বুঝি তারা বাংলাদেশকে দখল করে নিল। তবে বাস্তবতা হচ্ছে, এই প্রজন্মের ভারতীয় মানুষ যদি সীমান্তের ইতিহাস সম্পর্কে জানতো তবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস হতো না। চাপার জোরে টিকে থাকা ভারতীয় দাদাদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস না জানা আপনাদের ব্যর্থতা। অবশ্য নিজেদের পরাজয়ের ইতিহাস কেই বা মনে রাখতে চায়। আজকের ভিডিওটা সেই সব দাদাদের উদ্দেশ্যে যারা ইতিহাস না জেনে গালভরা গল্প আর চাপার জোরে টিকে থাকতে চায়। তবে হলফ করে বলতে পারি, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি এক ফোঁটাও লজ্জা থেকে থাকে তবে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করার হিম্মত আপনারা দেখাবেন না। সাথে আছি মনিরুল ইসলাম। ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 24 বছর আগে, এপ্রিলের 3য় সপ্তাহ। সিলেটের পদুয়া সীমান্তের নোম্যান্স ল্যান্ড দখল করে রাস্তা তৈরির কাজ শুরু করে ভারতীয় বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ড হচ্ছে দুই দেশের মধ্যকার সেই জায়গাটা যার মালিক মূলত দুই দেশের কেউই না। জায়গাটা মূলত নিরপেক্ষ, আর এই জায়গাতে কোনো প্রকার রাস্তা বা স্থাপনা নির্মাণ করা সরাসরি আন্তর্জাতিক আইনে অপরাধ। বিডিআর সদস্যদের নিষেধ অমান্য করে পদুয়া সীমান্তে 4 কিলোমিটার রাস্তা তৈরি করে ভারতীয় বিএসএফ। এমনিতেই স্বাধীনতার পর থেকে সিলেটের পদুয়া সীমান্তে বিএসএফের সদস্যরা নানা রকম অবৈধ কর্মকাণ্ড করে আসছিল এবং তাদের এই কর্মকাণ্ডে বেশ বিরক্ত ছিল বিডিআর সদস্যরা। তাই বাধ্য হয়েই আইন মেনে সিলেট সীমান্তে 3টি বিডিআর ক্যাম্প স্থাপন করেন। কিন্তু অবাক করা বিষয় হলো, বাংলাদেশের ক্যাম্প দেখেই সেখানে অনবরত গুলি করা শুরু করে ভারতীয় বিএসএফ। সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ ও কমান্ডে চলায় বাংলাদেশের বিডিআর ছিল অত্যন্ত দক্ষ। তারা গুলির জবাবে গুলি না করে সীমান্তের ভিতরে ঢুকে চারদিক থেকে ঘিরে ফেলে ভারতীয় বিএসএফের ক্যাম্প। ক্যাম্পে থাকা 70 জন বিএসএফ সদস্য বাংলাদেশ বিডিআরের কাছে আত্মসমর্পণ করে। তবে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিডিআরের কাছে ভারতের পুরো ক্যাম্প আত্মসমর্পণ করায় কেঁপে ওঠে পুরো ভারতবর্ষ। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে ভারতীয় প্রশাসনের মাঝে। এই ঘটনা ঠিক 2 দিন পর, সময় ভোর 4টা থেকে 4:30, সিলেটের পদুয়া সীমান্ত থেকে প্রায় 800 কিলোমিটার দূরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের বিশাল বহর। তারা খোঁজা শুরু করে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। সেই ভোররাতে বড়াইবাড়ির কয়েকজন কৃষক মূলত বের হয়েছিলেন কৃষিক্ষেতে পানি সেচের কাজ কেমন চলছে। ওই সৈনিকদের মধ্যে কয়েকজন এসে কৃষকদের হিন্দি ভাষায় জিজ্ঞেস করে বিডিআর ক্যাম্প কোন দিকে। কৃষকদের মধ্যে এক যুবক বুঝে ফেলেন এরা সবাই ভারতীয় বিএসএফ এসেছে বিডিআর ক্যাম্পে আক্রমণ করতে। তাই সে বুদ্ধি করে বিএসএফকে ভুল ঠিকানা দিয়ে বিডিআর ক্যাম্পে ঠিক উল্টো দিকে পাঠিয়ে দেয়। আর সে দ্রুত বিডিআর ক্যাম্পে গিয়ে জানিয়ে দেয় বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় বিএসএফ ঢুকে পড়ার খবর। ভারতীয় বিএসএফের বিডিআর ক্যাম্প খুঁজে পেতে পেতে প্রায় সকাল হয়ে যায়। সেই দিন ক্যাম্পে ছিল মাত্র 8 জন বিডিআর সদস্য। ভারতীয় বিএসএফ বিডিআর ক্যাম্প লক্ষ্য করে অনবরত গুলি করা শুরু করে। সেই গুলির দাগ এখনও লেগে আছে বিডিআর ক্যাম্পের দেয়ালে। প্রথমেই ফাইট ব্যাক না করে চুপ করে থাকে বিডিআরের সেই 8 সদস্য।
পাল্টা গুলি না আসায় বিএসএফ সেনারা মনে করে ক্যাম্প থেকে পালিয়ে গেছে বিডিআর সদস্যরা। এই ভেবে যখনই ফিরে যাওয়ার জন্য অন্যদিকে ঘোরা শুরু করে, ঠিক তখনই তুমুলভাবে সকল শক্তি দিয়ে ফায়ারব্যাক শুরু করে বিডিআর সদস্যরা। এরই মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার, অবসরপ্রাপ্ত আর্মি অফিসার সহ অনেকেই যোগ দেয় বিডিআর সদস্যদের সাথে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আশেপাশের ক্যাম্প থেকে বিশাল বহর পৌঁছে যায় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে শুরু হয় তুমুল লড়াই। চতুর্দিক থেকে আক্রমণের ফলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ। গোলাগুলির সময় একজন বিডিআর সদস্য শহীদ হন। অপরদিকে ভারত দাবি করে এই যুদ্ধে তাদের মারা গেছে প্রায় 16 জন। কিন্তু আসল খবর হচ্ছে বিএসএফ, আর্মি, এমনকি এলিট ফোর্স সহ প্রায় 400 জন সেনাদের লাশ পড়ে থাকে বড়াইবাড়ি গ্রামের ধান খেতে। ভারতীয়দের লাশ আনতে গেলে স্যালেন্ডার করার পরেও অবৈধভাবে 2 জন বিডিআর সদস্যকে হত্যা করে বিএসএফ সেনারা। সব মিলিয়ে বড়াইবাড়ি যুদ্ধে ভারতের প্রায় 400 জন সেনা প্রাণ হারায়। বিপরীতে শহীদ হন আমাদের 3 জন সাহসী বিডিআর সৈনিক। এই ঘটনার ঠিক পরদিন অর্থাৎ 19শে এপ্রিল 2001 আবারও সেই সিলেটের পদুয়া সীমান্তে আক্রমণ করে ভারতীয় বিএসএফ। এবারও বিডিআর সেনাদের আক্রমণের ফলে পালিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ সেনারা। 4 বছর পর আবারও সেই একই কাহিনী। 2005 সালের 16ই এপ্রিল এবার আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত বর্ডারের হীরাপুর গ্রামের সীমান্ত পিলার পার হয়ে 20 জন বিএসএফ সদস্য এবং 70 থেকে 75 জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশের সীমান্তের 300 গজ ভিতরে হীরাপুর গ্রামে প্রবেশ করে। বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সেদিন গ্রামবাসীর ওপর ব্যাপক লুটপাট চালায়। গ্রামবাসীরা বাধা দিলে বিএসএফ সদস্যরা নিরস্ত্র নিরপরাধ গ্রামবাসীর ওপর অন্যায়ভাবে গুলি চালায়। তখন আবারও ঢাল হয়ে আসে বিডিআর সদস্যরা। গ্রামবাসীরাও বিডিআরের সাথে একত্রিত হয়ে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। বিডিআর ও বিএসএফ এর সম্মুখ যুদ্ধে প্রায় 4 থেকে 5 ঘন্টা গোলাগুলি চলে। এই যুদ্ধে বিএসএফ এর কোম্পানি কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং কনস্টেবল কে সুরেন্দরও গুলিবিদ্ধ হয়। শেষমেশ কোনো উপায় না পেয়ে বিএসএফ এর কোম্পানি কমান্ডারের লাশ এবং আহত কনস্টেবলকে ফেলেই বাংলাদেশের মাটি ত্যাগ করতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ সেনা ও তাদের হিংস্র জনগণ। তাই একের পর এক ঘটনায় প্রমাণ করে ভারতীয়দের যত ফাঁকা বুলি আর বিএসএফ এর লোক দেখানো শক্তি আসলে সবই শূন্য। ভারতীয়দেরকে বলছি, এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোনো প্রকার সন্দেহ থেকে থাকে, চাইলে আপনারা ইতিহাস ঘেঁটে দেখতে পারেন, কথা বলতে পারেন সেই সমস্ত মানুষদের সাথে, কথা বলতে পারেন সেই সমস্ত সেনাদের সাথে যারা বড়াইবাড়ি যুদ্ধের সাক্ষী, যারা সাক্ষী পদুয়া যুদ্ধের। এরপরেও যদি আপনাদের সন্দেহ থাকে, এরপরেও যদি আপনারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা নির্লজ্জ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।